ইউটিউব ফ্যামিলির যারা এই কুড়ে ঘরের সদস্য, তো আমার মনে হলো আমার মা বোন দিদিদের প্রত্যেককে আমার একটা কথা জানানো দরকার। তোমরা কথা শুনেই বুঝতে পারছো আর আমার গুড শরীরের মর্নিং অবস্থা। সবাইকে। এটা হলো আমাদের বাড়ির সামনে যে ক্লাবটি আছে সেখানকার মা জগদ্ধাত্রী। তো দেখো কত সুন্দর। তো এই পুজোটাতে আমি অষ্টমীর দিন ছিলাম, তারপরে চলে গেছিলাম কৃষ্ণনগর, তাই তোমাদেরকে একটু দেখালাম। বন্ধুরা, সুখেন অফিসিয়াল ইউটিউব চ্যানেলে প্রত্যেককে ওয়েলকাম। তো আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন, আমিও ভালো আছি। তো সকালবেলা উঠে আজকে সব কাজ করে নিয়েছি, টিফিনও করা হয়ে গেছে। তো বলেছিলাম যে একজন মিস্ত্রি আসবে কাজ করতে, তিনি চলেও এসেছেন। তো আমাদের এখন বাজারের ওখানে বাঁশ কাটছে। আর যেই বেড়াটা ভেঙে গেছিলো, তো সেই বেড়াটা আমি এই যে বেড়াটা যেটা এইটুকু আছে, এই দিকটা পুরোপুরি ভেঙে গেছে, এই দিকটা রাস্তার পাশে। আর ওই যে দেখতে পাচ্ছ প্যান্ডেল, দেখা যাচ্ছে কি? পরে আমি ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। ওই যে প্যান্ডেল হচ্ছে ক্লাবের ওখানে জগদ্ধাত্রী পুজো, মানে আমাদের বাড়ির উঠোনে এখান থেকে বসেই দেখা যায়। আর যেহেতু আমি আজকে বিকালের দিকে কি কালকে খুব সকালবেলা বেরিয়ে যাব একটি জায়গায়, ঠিক আছে, মানে সারপ্রাইজটা আগে দেবো না। তো সেই কারণে যেহেতু বাড়ি থাকবো না, অনেক দিন ধরে বেড়াটা দেবো, তো মাঠে তোমরা দেখেছিলে যে মাঠে কতটা জল হয়েছিল, তো যে কারণে কাদা ছিল। আর ওই দিক দিয়ে মিস্ত্রি বাঁশ কেটে নিয়ে এসে বাড়িতে আনতে পারবে না, তো সেই কারণে শুকিয়েছে। তো মিস্ত্রিকে তুরন্ত ফোন করে দিলাম যে সে চলে এসছে। আগের দিন আসার কথা ছিল, যেহেতু বৃহস্পতিবার ছিল, আর বৃহস্পতিবারে বাঁশ কাটে না, মানে বাজারে বাঁশ কাটে না, ঠিক আছে। তো সেই কারণে আজকে শুক্রবার, তো আজকে মিস্ত্রি সকাল সকাল চলে এসছে। আর আজকে আমার কাজটাও একটু বেড়ে গেল। তার সাথে সাথে গিয়ে বাঁশ, যার থেকে বাঁশ বের করতে হবে, সেই সব তো আর ভিডিও দিতে পারবো না, ঠিক আছে, কারণ ক্যামেরা ধরবো না, ওইগুলো করবো তো হয় না। তো মিস্ত্রিও রেগে যাবে যে দেখো এদিকেও আবার ভিডিও শ্যুট করছে, ঠিক আছে। তো দেখাচ্ছে যে কীভাবে বেড়াটা ভেঙেছে, কারণ বেড়াটা যখন তৈরি হয়ে যাবে তখন দেখবে কতটা সুন্দর লাগে। মানে গ্রাম অঞ্চলের বাড়িতে যদি চারিপাশে একটু বেড়া বা পাঁচিল দেওয়া থাকে না, দেখতে মানে একটা সৌন্দর্যই লাগে আলাদা, ঠিক আছে। তোমাদেরকে আমি দেখাচ্ছি ব্যাক ক্যামেরা করে। তো তোমাদেরকে আমি যেটা দেখাচ্ছি, দেখো বাড়ির এখন অবস্থা। মানে যেহেতু মেন রোডের পাশে সবসময় গাড়ি ঘোড়া চলাফেরা করে, আর এই যে এই পাশের যে বাস, মানে ডান সাইডে দেখছো যে বাসের বেড়াটা, এটাকে আজকে ভেঙে দেবো, যেহেতু এটা পূরণ হয়ে গেছে। আর এই গেট গাছগুলো সব ভেঙে দেবো, কারণ এগুলো আমাকে পুরো পরিষ্কার করতে হবে, সেই জন্য ড্রেসটাকেও আমাকে চেঞ্জ করে নিতে হবে। দেখেছো এই দিকটা, এই যে দিকটা বাঁশের বেড়া পিছন দিকটা, তো এই দিকটাও আজকে পরিষ্কার করব। মানে এই গেট গাছগুলো বেশি বড় হয়ে গেছে, এগুলোকে ভেঙে দেবো। হ্যাঁ, আর এই গেটটা আমি পরে করব, কারণ এই গেটটা এখনও ভাঙেনি। আর রাস্তার সামনের এই যে এই গাছগুলো দেখছো, গাছগুলোর জন্য গাড়ি ঘোড়া ভিতরে আসতে পারে না। আর এই এলাকার মধ্যে সবার আগে মানে আমাদের বাড়ি উঁচু বেশি, ঠিক আছে, 1 হাত উঁচু, মানে মেন রোড থেকে মাটি দিয়ে। আর এই যে মিস্ত্রি যে কাজ করছিল, মিস্ত্রি সাইকেল তোমরা দেখতে পেলে। আর এই যে বেড়াটা দেখলে লম্বালম্বি, ঠিক আছে, ওই বেড়াটাও মানে পুরনো হয়ে গেছে, ওটাও ভেঙে যাচ্ছে। তো ওগুলো পরে চেঞ্জ করলে হবে, আজকে সামনের বেড়াটাকে চেঞ্জ করব। তো এটাকে চেঞ্জ করে নিয়েছি, মানে যে গেঞ্জিটা পরা ছিল সেটা সুন্দর গেঞ্জি, তো আর একটা প্যান্টালুসের পাতলা, মানে খুব সফট একটা গেঞ্জি, যে নোংরা ভরলেও দেখো নোংরা ভরলেও মানে বোঝা যায় না। আর প্যান্ট তো পুরো হাফ প্যান্ট পরে আছি, সেজন্য নিচে আর করলাম না ক্যামেরাটা, নোংরা হয়ে যাবে, ঠিক আছে। কারণ এত কাজ করতে হলো, ব্যাক ক্যামেরা করে আমি দেখাচ্ছি, ঠিক আছে। এদিকে ভাত চাপিয়েছি, তারপর যেহেতু বেড়া দেবে আজকে বাঁশের বেড়াটা, ঠিক আছে। তো দেখো কতটা কাজ করতে এ দেখো হয়েছে। এই ছোট ছোট যে গেট গাছগুলো আছে, দেখতে পাচ্ছ, বড় গাছগুলো কিন্তু আমি সব ভেঙে ফেলেছি। মানে ওই আগের গেঞ্জিটাকে চেঞ্জ করে তারপর এই হলুদ কালারের গেঞ্জিটা পরে সব বড় বড় গাছগুলো ভেঙে দিয়েছি। আর এই ছোট্ট ছোট্ট দেখো গেট গাছ, এইগুলো যখন বড় হবে না, তখন আর আমাকে বেড়া দিতে হবে না। তাহলে এই গাছগুলো ঝাঁকড়া হয়ে যাবে, কেটে দিলেই রাস্তা থেকে খুব সুন্দর লাগবে বাড়িটা দেখতে, দেখেছো। মানে এতটা পরিষ্কার করতে আমার নাজেহাল অবস্থা। তার মধ্যে আবার মিস্ত্রির জন্য ভাত বসাতে হয়েছে, ঠিক আছে, যেহেতু মিস্ত্রি আমাদের বাড়িতে খাবে। আর এই বেড়াটাও ভেঙে ফেলবে, ওই যে সামনে যেটুকু দেখছো, কারণ ওটা পূরণ হয়ে গেছে, পুরোটাই নতুন করে দেবো। মানে 6খানা করে বাতা দেবো, মানে 6খানা করে আস্তে আস্তে বাঁশ দেবো, যাতে কেউ ভিতরে না ঢুকতে পারে। কারণ আমাদের বাড়িতে দেখবে ঘরের সামনে অনেক সুন্দর সুন্দর ফুল গাছ আছে। তো সকালবেলা যারা মর্নিং ওয়াক করতে আসে কী করে, সে সমস্ত মায়েরা এসে ফুল গাছের ডাল ভেঙে নিয়ে চলে যাবে, তুলসী গাছের মাথা ভেঙে দেবে, মাথাগুলো ভেঙে ভেঙে নিয়ে চলে যাবে। এই যে পিছনটাও দেখো ডালগুলো ভেঙে ফেলেছি, পরিষ্কার করে দিয়েছি, শর্টস করে দিয়েছি, ঠিক আছে। এবার মানে এত জঙ্গল হয়ে গেছিলো সামনে, ঠিক আছে। তো সেই জঙ্গল পরিষ্কার করতে করতে আমার না যাওয়ার অবস্থা। আর ওই দেখো মিস্ত্রি কাজ করছে। আর আমাদের বাড়ির উঠোনটা না ফেটে এই জন্য যায়, কারণ আমাদের বাড়িতে ওই যে বললাম যে এই এলাকার সবার থেকে আমাদের বাড়িটা উঁচু, 1 হাতেরও বেশি। তো সেই জায়গা থেকে দাঁড়িয়ে এগুলো মাঠের থেকে মাটি দেওয়া, এই মাটিগুলো, ঠিক আছে, আর এঁটেলে মাটি, সে কারণে শীত আসলে কি হয় ফেটে যায়। বাবা মা থাকতে এর আগেও ওর উপর দিয়ে বালি মাটি দেওয়া হয়েছে, তো বৃষ্টি আসলে বালি মাটি ধুয়ে চলে যায়, নির্মাটা অবস্থা। এই যে মিস্ত্রি কাজ করছে দেখতেই পাচ্ছ। মিস্ত্রি এসছেন, তো আমি তো লেট করে খাই, ধরো 11টার দিকে আমি খাই। আর এখন ধরো বাজে 10টা, তো এই টাইমে তো তরকারি হয়নি জেঠি বাড়ি। তো আমি বৌদিকে ডিম দিয়ে আসলাম। তো দুটো ডিম ভেজে হাত দেখে রেখে দিয়েছি। আর এখানে একটা ডিমের ভাজা আছে। আর এই বড় বাটিতে টক ডাল আছে আমড়া দিয়ে, দেখো আমড়া দিয়ে টক ডাল। আর এই যে আমি যেটা মিনিকেট চালের ভাত খাই, তো ওনাকে এটাই দিলাম।
ঠিক আছে, আমি বললাম এত তাড়াতাড়ি ভাত হয়নি, তো তার খিদে পেয়েছে। তো এই যে সে এখন আসবে, ঠিক আছে, খেতে। তো দেখো কতটা কাজ করতে হয়েছে ওর। হ্যাঁ, ওই দিককার পরিষ্কার, পিছনে পরিষ্কার, মানে আমার পুরো 12টা আজকে বেজে গেছে। জামা কাপড়ের বলো, তারপর আবার জামা কাপড় ধুতে দিয়েছি, যেহেতু কালকে বেরিয়ে পড়বো বাড়ি থেকে, বাড়ি থাকবো না 2-3 দিনের জন্য, ঠিক এই আছে। যে বাঁশগুলোকে নিয়ে এসেছি, মানে টোটাল আমাকে 12খানা বাঁশ কাটতে হয়েছে। 12, 13, 14টা, মানে 12খানা এই পাশে 6খানা, এই পাশে 6খানা, পুরোটাই আস্ত। এই দেখো, মানে যেহেতু আমি কাজ করছিলাম ওনার সাথে, কারণ দুটো জন নিতে গেলে আমাকে 1000 টাকা দিতে হবে, তো সম্ভব না। তো সে কারণে ওই ওনাকে একজনকে ডেকেছি 500 টাকা, আর আমি সাথে ছিলাম। আমি আর উনি থেকে বাঁশগুলো কেটেছি, ধরেছি, সব কিছু তো করেছি। এই দেখো, বাঁশের বেড়া দেওয়া কমপ্লিট। আর এই যে সামনের গেটটা করছে, মানে এই পাশে আগে আমার বেরোনোর জায়গা ছিল, ওই যে পিলারটা দেখছো, অ্যাঙ্গেল রাস্তার দিয়ে যেহেতু তার গেছে, ওইখান দিয়ে বেরোনোর গেট ছিল, আর আমি এখন মাঝখান দিয়ে করেছি। তোমরা প্রথম ভিডিওতে দেখেছো যে কি নোংরা ছিল সামনে, কি জঙ্গল ছিল, ঠিক না? ওই জঙ্গলের কারণে মানে রাস্তা থেকে গাড়িগুলো ঢুকতে পারতো না। হ্যাঁ, আর এখন এই যে 6খানা করে দেখো, সব মোটা মোটা, মানে বাঁশগুলোকে মানুষ যেমন ফেলে দেয় না, আমি ফেলে দিইনি, যেহেতু রাস্তার পাশে ধাক্কা মারলে ভাঙবে না। 6খানা, পুরো 6খানা পরপর, মানে এই পাশে 6খানা, এই পাশে 6খানা, টোটাল 12খানা। এ দেখেছো, 12খানা বাঁশ, ঠিক আছে, 12, 13, 14খানা বাঁশ ঝাড় থেকে কেটে বের করা যে কি খাটনি। আর আমাদের মাঠটা দেখেছো কত দূর, ওখান থেকে বাঁশ কেটে ওই যে আমাদের প্যান্ডেলটা ক্লাবের জগদ্ধাত্রী পুজোর বাড়ির সামনে। আর ওই দেখো, প্রথম দিন যে আমি ইউটিউব ভিডিও দিয়েছিলাম, এখন দেখো ওই বাড়িটা পাকা হয়ে গেছে, দোকানদার বাড়িটা। তো যাই হোক, সুন্দর লাগছে দেখতে। আর আমার বেড়াটা দেওয়ার পর আরও সুন্দর লাগছে। আর এই যে গেট গাছগুলো, এগুলো জল দেওয়া হচ্ছে, বড় হলে বেঁচে যাবে। তো দেখো, মানে মিস্ত্রির সাথে থেকে কাজগুলো কমপ্লিট করতে হলো। আর বাবা থাকলে এই হেডেকগুলো আমাকে নিতে হতো না। আর এই যে যে যা নোংরা হয়েছে উঠোন, ঠিক আছে, মানে বাঁশের চটা মটা, চাল্লা যা কিছু, সব এইগুলোকে মিস্ত্রি গেলে আমাকে পরিষ্কার করতে হবে। মানে আজকে আমার খাওয়া দাওয়াটাও একটু লেট হয়ে গেছে, অনেক লেট, এরকম কখনো হয় না, ঠিক আছে। তো দেখো কত কষ্ট। গুড মর্নিং বন্ধুরা, এটা হলো পরের দিনকার ভিডিও, মানে যেদিন আমি কৃষ্ণনগর চলে গেছিলাম। তো যেহেতু ওই দিন কাজ করতে করতে না প্রায় সন্ধ্যা হয়ে গেছিলো, মানে আমার খাওয়াটাও লেট হয়ে গেছিলো, স্নান করা লেট হয়ে গেছিলো, কারণ পুরোটা আমি পরিষ্কার করে উঠতে পারিনি। ওই আমাদের ঘরের মানে যেদিকে কলপারের সামনে তোমরা দেখেছিলে যে মিস্ত্রি যেখানে বাঁশ কাটছিল, আমিও কাটছিলাম, তো ওই জায়গাটা প্রচণ্ড হারে নোংরা হয়েছিল, বাঁশের সেই খিলেগুলো বলে না, ওইগুলো যদি 1-2 দিন থেকে যায়, এখন যেহেতু নিয়র পড়ছে, তো ওইগুলো না মাটির মধ্যে বসে যাবে, যেহেতু এঁটেলে মাটি আর ফাটা ফাটা মাটি, ঠিক আছে। তো সেই কারণে ওগুলোকে আমাকে পরিষ্কার করতে হয়েছে। আর সামনেরগুলোকে পরিষ্কার করেছিলাম, যেহেতু বললাম রাস্তার পাশে বাড়ি, যদি পরিষ্কার না থাকে লোকজন দেখবে। ওই দেখো পিছন থেকে আমার বেড়াটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে না এখন। তো যাই হোক, তো আমাদের এই সামনে ওই পুজো, তো সেই কারণে আমি পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ করে, মানে যতটা পরিষ্কার বাকি ছিল সব পরিষ্কার কমপ্লিট করে আমি চুল কাটতে গেছিলাম, যেহেতু কৃষ্ণনগর বেরোবো ম্যাডামের বাড়িতে। তো চুল দাড়ি সব কেটে এসে, আর একটা জিনিস খুব কষ্ট লাগলো আগের দিন, যে এত কাজ এত কষ্ট করেছি, করার পরে না শরীর আর চলছিল না। এই বাবা মা যতদিন ছিল, মানে আগে যখনই বেড়া দেওয়া হতো না কেন, বাবা ছিল তো, এই হেডেকগুলো কখনো আমাকে নিতে হয়নি। টাকা দিয়ে মানে আমি খালাস, ইনকাম করতাম, টাকা দিতাম সংসারে। এখন কি হয়েছে, মানে গার্ডার থেকে শাটার পর্যন্ত সব কিছু আমাকে কাজ করতে হয়। মানে সেদিন যে আমার কী হালাত হয়েছিল, এত খিদে পেয়েছে, সেই কষ্ট কাকে বলবো, যে আমার উঠোনটা কেউ এসে একটু ঝাড় দিয়ে যাবে, আমি এটা করব। এদিকে নিজে হাতে বাঁশ কাটতে হয়েছে, বাঁশ বয়ে আনতে হয়েছে ঘাড়ে করে মিস্ত্রির সাথে, কারণ আরেকটা জন নিলে পরে তাকে আমাকে এক্সট্রা 500 টাকা দিতে হতো, তো 500 টাকাটা বেঁচে গেল। এবার কী করবো বলো, রাস্তার পাশে বাড়ি, মানে না কিছু না করেও উপায় নেই, করতেই হবে কমপ্লিট, নাহলে ওই বাড়ির মধ্যে সব চলে আসবে, ঠিক আছে। তো এবার একটা ব্যাপার, তো এতদিন পরে মানে প্রতিটা মুহূর্তে না মা বাবাকে মিস করি, মানে মিস তো করি সবসময়, এই জিনিসগুলো আসলে আরও খুব কষ্ট হয়। যে আমার কী কষ্ট হচ্ছিল, যে বাবা যখন ছিল কী সুন্দর কাজ করছিল, সব বাবা কাজ করছিল, আমার যতটুকু করার করেছি। আর এখন কী হয়েছে, মানে দেখলাম যে সকালবেলা ঘুম থেকে উঠে আগের দিন সেই বাঁশ কাটতে চলে গেলাম, মিস্ত্রির সাথে আসলাম, এদিকে মিস্ত্রির সাথে সব কাজ করছি, মাটি খুঁড়ছি, বাঁশ গাঁটছি, কাটছি, তার মধ্যে ভাত করলাম, থালা বাসনগুলো ধুলাম, মানে সমস্ত কাজ কমপ্লিট করলাম। তার মাঝখানে সেগুলো সব ভিডিও করতে পারিনি আমি, ঠিক আছে। তো আমার অবস্থা প্রচণ্ড খারাপ ছিল। তারপরে তো রাত্রে দেখি সেই জ্বর মতো অবস্থা, পিঠ মিট পুরো ব্যথা করছে, কারণ অতগুলো বাঁশ বয়ে আনা। মিস্ত্রি দেখেছো কত বয়স, ওনাকে তো বলা যায় না যে আপনি বাঁশগুলো বয়ে আনুন, ঠিক আছে। তো যতটা পেরেছি ওনাকে আমি রেস্ট দিয়েছি, আমি করেছি, ঠিক আছে। এবার দেখো ফাইনাল লুকটা বেড়ার, দেখেছো। আগে এই পাশে যা মানে বেরোনোর গেট ছিল, যেখানে তাঁবুটা দেখলে, আর এখন মাঝখানে করে দিয়েছি, এই মাঝখান দিয়ে বেরোতে পারবো, মানে সুন্দর হয়ে গেল। মানে ক্যামেরা অতটা কিন্তু ক্লিয়ার আসছে না, কারণ আমার 4G ফোন, ঠিক আছে, ক্যামেরা অত ভালো না। 2018 সালে ফোন কিনেছি, সেই ফোন এখনও চালাচ্ছি, ঠিক আছে, মানে এত যত্ন সহকারে রেখে দিই। আর এই যে এই পাশের বেড়াগুলোও নষ্ট হয়ে গেছে, ওইগুলো দেখি 20 দিন পরে দেবো, হাতে একটু টাকা আসুক, কারণ বেড়া দিতে গেলে তো বাঁশ না আমার ঝাড়ের, কিন্তু হলো টাকা তো লাগে, টাকা পেরেক মিস্ত্রি, নিজের একটু শরীরটা ভালো থাকা দরকার।
দেখলে যে আর এই পাশটা আমি পরিষ্কার করে ফেলেছি, আগের দিন দেখলে কী নোংরা ছিল। আর এই যে সামনেরটা, এই সাইডটা দেখো, আমাদের এই দিকটা উঠোন, মানে এই দিকটা বড়, এই দিকটাও আমি পরিষ্কার করে ফেলেছি। মানে এইদিকে পুরো নোংরা হয়েছিল। এই যে কিছু বাঁশ বেঁচে গেছে আগাগুলো, তো এই আগাগুলো দিয়ে পরে আমার ওইদিকে আমি বাগানের দিকে লাউ অনেক কিছু বুনেছি সেই মানে ইউটিউব ফ্যামিলির যারা এই কুড়ে ঘরের সদস্য, তো আমার মনে হলো আমার মা বোন দিদিদের প্রত্যেককে আমার একটা কথা জানানো দরকার। তোমরা কথা শুনে বুঝতে পারছো আর আমার শরীরের অবস্থা তো আর কি বলবো। মানে জ্বর আসার পর প্রচণ্ডভাবে ক্লান্ত হয়ে গেছি, খাচ্ছি যেটা খাওয়ার প্রোটিনযুক্ত খাবার খাওয়া হচ্ছে, মানে ভাত করছি আর বসে আছি টুলে। যেহেতু 11টা বাজতে যাচ্ছে, এখন কটা 10টা 10 কি 20 বাজে। তো আমার বাড়ির সামনেই পুজো হচ্ছে, তোমাদেরকে আমি প্যান্ডেলটা দেখালাম, সামনে থেকে দেখাইনি ঠাকুরটাকে। তো একটু পরে গিয়ে আমি দেখাবো তোমাদেরকে, যদি পারি তো, ঠিক আছে। কারণ এখন প্রচণ্ড কাজের মধ্যে ব্যস্ততা, কারণ ভাত করার পরে ভাত খেয়ে আমাকে আবার বেরিয়ে যেতে হবে একটি জায়গায়, ঠিক আছে, কৃষ্ণনগর যাব। তো আমার যে নিজের দিদি, সে আসার কথা ছিল আমাদের বাড়িতে, মানে যেহেতু কালী পুজো আসতে পারিনি, দুর্গা পুজো আসতে পারিনি, জামাইবাবু যে কদিনের ছুটিতে এসেছিলো, 25 দিন 28 দিনের ছুটিতে এসেছিলো, তো 3 দিন হওয়ার পরে ওনাদের যে অফিসার ফোন করে ডেকে নেয় ওনাকে, তো আর্জেন্ট চলে যেতে হয় তাকে ফ্লাইটে করে ডিউটিতে, তার পোস্টিং আছে এখন রাজস্থান। তো যাই হোক, তো দিদিরও মনটা ভালো না, কারণ দিদির শাশুড়ির হাত ভেঙে গেছে, অনেকদিন ধরে হাতে ব্যান্ডেজ অবস্থায় উনি ছিলেন, আমার ওই মাসিমা, আমি ওনাকে মাসি বলে রাখি যেহেতু বিয়ের আগে থেকে পরিচয়। তো এবার কি হয়েছে, যে ডেট ডক্টরবাবু দিয়েছিলেন সেই ডেটে ওনার হাত ব্যান্ডেজ খোলা হয়নি, তো দিদি আর এই জন্য আসতে পারেনি, কারণ দিদি যেহেতু বাড়ির বড় বউ, আর তার তো অনেক দায়িত্ব থাকেই, কারণ দিদির মধ্যে দিদি শ্বশুর আর শাশুড়ি দুজনাই খাওয়া দাওয়া করে। এবার সেখান থেকে দিদি যদি চলে আসে তো ওনাদের রান্না করে খাওয়াবে কে, আর তো সংসারের কাজ বয়ে থাকলো, সেও তো মায়ের মতো না দিদির শাশুড়ি। এবার যখন দিদির বিয়ে হয়ে যায় ওই বাড়িতে, তখন অনেক দিদিকেও প্রচুর হেল্প করেছে, কাজ সব দিক থেকে মায়ের মতো। তো আমার মনে হলো না এই টাইমটাও দিদির পাশে, মানে আমাদের মাসিমা মানে দিদির শাশুড়ির পাশে দিদির এই সময় থাকা উচিত। যে লাইফটা এরকম না, কিছু কিছু সময় আমাদেরকে না অন্যের খুশির জন্য, অন্যের জন্য নিজেদের অনেক কিছুকে ত্যাগ স্বীকার করতে হয়। যেমন আমি তো ভাই ছোটোবেলা থেকে করে এসেছি, যে নিজের সমস্যা নিজের প্রবলেম কোনোদিন না আমি আমার মা বাবাকে শেয়ার করি, নিজের দিদিকে শেয়ার করি যে আমি কতটা কষ্টে আছি, মানে মনের দিক থেকে নিজে ক্ষত বিক্ষত। কালকে তো আমার যখন ঘুমানোর টাইম, যে আমি ভাবছিলাম যে আজ আমার যদি চোখ বুজে বা কিছু হয়, আমাকে দেখার মতো কেউ নেই, ঠিক আছে। বা দিদিকেও প্রেশার দিতে পারি না সব কিছুতে, কারণ ওর একটা সংসার আছে, ওর নিজের বাচ্চা আছে। এবার আমি যদি ওকে প্রেশার দিই না, ও পাগল হয়ে যাবে। কারণ আমার যেমন একটা মেন্টালি একটা আঘাত, জীবনে একটা বড় একটা আঘাত গেছে, যে মা বাবা দুজনাই কীভাবে চোখের সামনে ছটপট ছটপট করে হঠাৎ মারা গেলে, দেখুন না, সেটা একটা আলাদা ব্যাপার, ঠিক আছে, বয়স হয়েছে মারা গেছে আলাদা ব্যাপার। আর যখন কোনো একটি রোগে ছটপট করে চোখের সামনে দাবড়াবে না, সেই জিনিসগুলো আপনি যতদিন বেঁচে থাকবেন, যে আপনার প্রিয়জন যদি চোখের সামনে ছটপট ছটপট করে যন্ত্রণায়, কাতর যন্ত্রণায় মৃত্যুবরণ করে, সেটা মরার আগের দিন পর্যন্ত সেই জিনিসটা মানে আমাদের মাথার মধ্যে থেকে যায়, ঠিক আছে। তো ভাবলাম যে এবার দিদি আসবে, যাই হোক আসা হয়নি। তো সেই কারণে আমিও এখানে থাকবো না, কারণ সেভাবে আমি এখানকার মানুষজনের সাথে মিশি না, সত্যি কথা বলতে আমি এখানকার মানুষজনের সাথে মিশি না, দরকার না ছাড়া, খুব রেয়ার, ঠিক আছে। কারণ এখন বড় হয়ে গেছি, তো কী হয় জানুন তো, মা বাচ্চা থাকতে মায়ের অনেক বান্ধবীরা আসতো, অনেক মহিলা আসতো প্রতিদিন বাড়িতে, মানে মা স্কুলে ডিউটি করে এসে, আমার মা একটি সরকারি স্কুলে রাঁধুনির কাজ করতো, তো মা ডিউটি করে এসে যখন বাড়িতে আসতো, 3টে কি 3:30 সময় বাড়িতে চলে আসতো, 4টার থেকে মানে আমাদের বাড়িতে আড্ডা বসে যেত, হয়তো দিদির বান্ধবীরা আসতো বা মায়ের বান্ধবীরা আসতো, ঠিক আছে, তারা এসে হাই হুল্লো হা হই। আর এখন কি হয়, আমি যেই মহিলার সাথে কথা বলবো না কেন, বয়স এখন তো 27+, মানে যথেষ্ট বয়স হয়েছে, হাইটটাও যথেষ্ট লম্বা, সেই জায়গায় দাঁড়িয়ে থেকে কোনো মহিলার সাথে কথা বলবো, তো সেই মহিলার সাথে আমাকে একটা বাজে নোংরা ভাষায় অ্যাটাক করে দেবে, যে না ওর সাথে মনে ওর কোনো সম্পর্ক আছে, যেহেতু বাড়িতে একা পুরুষ মানুষ থাকি। তো সেই কারণে আমি না বাইরে এখন, সেই জন্য তাড়াতাড়ি করে গেটটা আবার ভেঙে গেছিলো, তো গেটটা আবার করে নিলাম, যাতে কেউ মানে সেভাবে না আসতে পারে। হ্যাঁ, পাড়ার বৌদি মৌদি যারা আসে, ফুল মূল নিতে আসে, ওই এখন গেটের বাইরে থেকে কথা বলে, আমিও ভিতর থেকে কথা বলি, ঠিক আছে। ওই এসে চেয়ার নিয়ে বসে সেইভাবে আর কথা বলা হয় না, আর বড় হয়ে গেছে তো এখন সেইভাবে কারো বাড়ি যাই না। হ্যাঁ, কর্মসূত্রে অনেকের বাড়ির পুরুষরা বাইরে থাকে বা কাজে চলে যায়, ঠিক আছে, বা ডিউটিতে চলে যায়, কথা বললো বাজে একটা কথা বলে দেবে, আর আমার প্রচণ্ড একটা ইগো, কেউ যদি একবার কিছু বলে দেয় তো হয়ে গেল। তো সেখান থেকে দাঁড়িয়ে তাই দিদি কালকে অনেক দুঃখ করছিল যে ভাই আমি যেতে পারলাম না, ঠিক আছে, আমার অনেক বান্ধবীরা, অনেক অনেক লোকজন আসবে আমাদের পাড়ায়, ঠিক আছে, এই পুজোটায়, জগদ্ধাত্রী পুজো বাড়ির সামনে, যেদিনকে বিসর্জনের দিন আমরা তো উদ্যম, মানে নাচ, মানে মন খুলে, ঠিক আছে, যে এতটা একটা এনজয় করি, পাড়ার পুজো, ছোটোবেলা থেকে দেখে এসেছি। তো সেখান থেকে দাঁড়িয়ে থেকে মানে কি বলবো, এটাই, যে অনেক আশা করলাম, এত কিছু পরিষ্কার করলাম, এত কিছু, যাই হোক, ঠিক আছে। তো আর এই যে বাসনপত্র তোমরা দেখছো, এই বাসনপত্র সেরকম একটা কিছু রাখিনি, কারণ একা মানুষ আর কত রাখবো, অত ধোয়ার একটা ঝামেলা আছে, ঠিক আছে। আর এই যে ভাত করছি, যেটা আমি বসে বসে দেখতে পাচ্ছ, গ্যাস জ্বলছে, বোঝা যাচ্ছে,
এই যে যাই হোক, ক্যামেরাটা আমি অতটা দেখাতে পারছি না। তো ওই ভাতটা হলে পরে খেয়ে দিয়ে আবার কৃষ্ণনগর বেরিয়ে যাবো। কারণ ওই না খেয়ে গেলে কি হয়, কারো বাড়ি আমি যাওয়ার সময় না সবসময় খেয়ে যাই, খেয়ে গেলে কি হয় না, ওই পরের বাড়ি গিয়ে মানে যে কোনো লোকের বাড়ি গিয়ে ওই মুখের উপর বলতে পারি না যে আমার খিদে পেয়েছে ভাই খেতে দাও, এটা আমার মধ্যে আসে না। অনেক সময় এরকম হয়েছে ছোটোবেলা থেকে যে না খেয়ে কোনো বন্ধু বান্ধবের বাড়িতে গেছি, খেতে বলেছে, পেটে খিদে, পেটে খিদে, তাও বুঝতেই নি যে খিদে আছে, খাবো না, ওই একটা ইগো লজ্জার ব্যাপার, না খাবো না, এটা আমার মধ্যে আছে। কারো বাড়ি গেলে আমি খাই না কখনো, অত সহজে খাই না, ঠিক আছে। যখন থেকে হ্যাঁ তেলাচ্ছে 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 তারপর গিয়ে খাই। আর চুলদাড়িটা কেমন হয়েছে অবশ্যই আমার মা বোনেরা কমেন্ট করে জানাবে যে হেয়ার স্টাইলটা ঠিক আছে কিনা। কিন্তু আমার মনে হচ্ছে একদম ঠিক নেই। কারণ বলতো কি, আমি বলে দিচ্ছি। কারণ আমি কখনো এই ধরনের হেয়ার স্টাইল করি না, মানে 420 যেটাকে বলে সেরকম একটা ব্যাপার, ঠিক আছে। তো আমি সবসময় নর্মাল জিনিসটাকে পছন্দ করি। কারণ আমার বাবা সবসময় বলতো, বাবু এমন কোনো ড্রেস পোশাক পরবি না বা এমন কোনো হেয়ার স্টাইল করবি না যে নিজের মধ্যে কোনো নেগেটিভিটি ঢোকে। কারণ আমরা যখন একটা বাজে কোনো একটা ড্রেস পোশাক করি না, হট টাইপের, দেখবো আমাদের মন মানসিকতাও না হট সিস্টেমে, হ্যাঁ আমাকে সেই, ঠিক আছে। তো আপনি যখন একটা নর্মাল ড্রেস পোশাক করবেন, আপনার মধ্যে সেই নর্মাল বিহেভিয়ার বা সেই জিনিসগুলো অবশ্যই পজিটিভিটি, মানে পজিটিভ এনার্জি শরীরে থাকে, যেটা আমি মনে করি। আমার বাবাও বলতেন ছোটোবেলা থেকে যে কখনো এই ধরনের ড্রেস পোশাক বা এই ধরনের কিছু পরবি না, ঠিক আছে, বা এই ধরনের হেয়ার স্টাইল করবি না। আর আমার বাবা তো কখনোই পছন্দ করতেন না এই দাড়ি রাখাটা, উনি একদম পছন্দ করতেন না। এটা নিয়ে আমার বাবার সাথে আমার অনেক বাক বিদণ্ড হয়েছে এই দাড়ি রাখাটা নিয়ে। তারপরেও হয় না যে মানে আমার কাছে দাড়িটা ভালো লাগে, যেহেতু আমি অনেকটা মানে কি বলবো আলাদা ধরনের প্রকৃতির মানুষ, ঠিক আছে। যে ওই আগেকার যুগের মানুষের মতো আমার সবসময় মনে হয় যে আমি ধুতি পাঞ্জাবি পরবো সাদা, ঠিক আছে, আহ, সেই স্বামী বিবেকানন্দের মতো ওরকম থাকতে ইচ্ছা করে। তো জানি না বুড়ো বয়সে বা সেই দিন যদি আসে, অবশ্যই ড্রেস পোশাক সব ছেড়ে দেবো। এইসব কোনো আমার এইসব মানে এখনকার মডার্ন যুগের ড্রেস পোশাক আমার একদম ভালো লাগে না। ওই আগেকার যুগের মতো ধুতি আর পাঞ্জাবি পরো, বাট একটা কাঠের চটি পরো, ঘুরে বেড়াও আরামসে, শান্তি মন নিয়ে। তো চলো আজকের মতো টাটা। আর বেশি ভিডিও দিতে পারবো না আমি, অনেক কথা বললাম, কারণ প্রচণ্ড কষ্টে আছি, ঠিক আছে, এটুকুই বলবো। হাসি মুখে সব বললাম, সবটা বললাম না। আর যেটা বলছি, কালকে প্রচণ্ড কষ্ট করতে হয়েছে, ঠিক আছে। হয়তো তোমরা ওইটুকু খাটনি দেখেছো, দেখবে আমার যে বেড়াটা দেওয়া হয়েছে সেই বেড়ায় এই পাশে 6টা মোটা মোটা বাঁশ, কারণ বাঁশটা কিন্তু অনেকে ফিরে দেয়, আমি কিন্তু ফিরে দিইনি। এই পাশে 6টা বাঁশ, ওই পাশে 6টা বাঁশ, মানে টোটাল 12খানা বাঁশ কাটতে হয়েছে। তারপর খুঁটি, ঠিক আছে। তাহলে বুঝতে পেরেছো যে 12খানা বাঁশ ঝাড় থেকে বের, কেটে ঝাড় থেকে টেনে বের করা কতটা চাপের ব্যাপার। এতটাই কষ্ট করতে হয়েছে কালকে। শরীর এখনো প্রচণ্ড ব্যথা, ঠিক আছে। এই যে কালকে খোঁচা লেগেছে, দেখাতে পারছি না, দাগ হয়ে গেছে এই জায়গাটা, ঠিক আছে। তো রাখছি, টাটা।